চরিত্রহীন ডাকাত বদমাশ এবং নীতিভ্রষ্ট মানুষের মাধ্যমে এ দেশ চালালে কোনোদিন দেশ শান্তি হবে না। যদি আবারও সেই বিএনপিকে ক্ষমতা আনার জন্য আমাদের দেশের শিক্ষিত সমাজ, নীতিমান সমাজ কথা বলে, তাহলে আমরা তাদেরকে কি বলতে পারি? পেটের ক্ষুধায় চুরি করলে হাত কাটা যায় না, কিন্তু যারা ক্ষমতায় বসে চুরি করে তাদেরই বিচার হয়। বিগত সরকারগুলি যারাই যখন সরকারে ছিল এই জাতির আশা এবং আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারেনি। এর জন্য দেখবেন প্রত্যেক শাসক আসার পরই তাদের বিরুদ্ধে আন্দোলন, সমালোচনা শুরু হয়েছে, আবার আন্দোলন করেছি, সাকসেস হয়েছি, আবারও আন্দোলন, আবারও রক্তপাত, আবারও সংগ্রাম, আবারও অবরোধ। কতদিন করব? এর কারণটা কি? আসলে আমি দেখছি মূল কারণ সম্পর্কে আমরা অনেকেই আলোচনা করি না। ধরে নেন আগামী বাংলাদেশ কেমন হবে যদি আওয়ামী লীগের যুব সংগঠন এখানে বৈঠকটা করতো, এর চেয়ে খারাপ কথা একটাও বলতো না। এখানে যে কথাগুলি নিয়ে আসছে এর চেয়ে হয়তো আরো ভালো ভালো কথা বলতো। আচ্ছা, কমিউনিস্টের কোন যুব সংগঠন যদি এই গোল টেবিল বৈঠক করতো, সেখানে এরকম সুন্দর সুন্দর কথা আসতো। দেখেন, গণতন্ত্রের ব্যাপারে শেখ হাসিনার মুখে যতবার বক্তব্য শুনেছি, গণতন্ত্র রক্ষা করতে হবে, পুনরুদ্ধার করতে হবে, বাস্তবায়ন করতে হবে, এরকম বক্তব্য হয়তো অনেকের মুখে আমরা শুনিনি। একজন মানুষ যখন বক্তৃতা করে সে চায় যে মানুষজন আকৃষ্ট হয়, ভালো কথা বলতে পারে। কিন্তু সবচেয়ে মূল প্রশ্ন কোথায়? আমাদের দেশে বড় সমস্যাটা কি? এই সমস্যা সম্পর্কে আমরা আসলে কেউ আলোচনা করি না। আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা নীতি ও আদর্শ। নীতি ও আদর্শ সবচেয়ে বড় সমস্যা। আপনি পানি পান করবেন, শুধু কি পানি দেখবেন না পাত্রও দেখবেন? যদি আপনি পানি স্বচ্ছ কিন্তু পাত্র বিষযুক্ত, তাহলে আপনি স্বচ্ছ পানি পান করতে পারবেন? পানিরও প্রয়োজন, পাত্রেরও প্রয়োজন। আজকে যারা বাস্তবায়ন করবে আমাদের আইন কানুন, তাদের চরিত্রটা কি? আমরা খালেদা জিয়াকে, তারেককে দেশ থেকে, এই ক্ষমতার থেকে তাড়ালাম কেন? তখন শুধু শুনতাম, পত্রিকায় দেখতাম হাওয়া ভবন, হাওয়া ভবন, হাওয়া ভবন, ট্রান্সফার কেস, খাম্বা কেস, দুর্নীতি, চুরি, ডাকাতি। পত্রিকায় প্রতিদিন আসতে হেডলাইনে এত টাকা চুরি হয়েছে, এত টাকা ঘুষ হয়েছে, এত টাকা বাণিজ্য হয়েছে। আওয়ামী লীগের আমরা একই দেখছি। যদি আবারও সেই বিএনপিকে ক্ষমতা আনার জন্য আমাদের দেশের শিক্ষিত সমাজ, নীতিমান সমাজ কথা বলে, তাহলে আমরা তাদেরকে কি বলতে পারি? আজকে কোন খাতের কথা বলবেন, কোন সেকশনের কথা বলবেন, সব জায়গায় তো দুর্নীতি। সবাই তো দুর্নীতিবাজ। শিক্ষকরা দুর্নীতিবাজ, বিচারকরা দুর্নীতিবাজ, প্রশাসকরা দুর্নীতিবাজ, অর্থনীতিবিদরা দুর্নীতিবাজ, যারা ব্যবসায়ী তারা দুর্নীতিবাজ। আপনি কোন জায়গায় ঔষধ লাগাবেন আমাকে বলুন তো? ঔষধটা দিবেন কোন জায়গায়? আজকে আমাদের গভর্নর, বর্তমান গভর্নর বললেন গোটা দুনিয়ার মধ্যে ব্যাংক লুটপাট করার এই ইতিহাস আর কেউ কোনোদিন দেখেনি। কিভাবে করছে? আমি সেদিন শুনলাম এক ব্যাংকের ডাইরেক্টর থেকে যে সালম কোম্পানি এক ব্যাংকের থেকে 200 কোটি টাকা ঋণ নিয়েছে, আর এক ব্যাংকে দিয়েছে, সেখান থেকে 500 কোটি টাকা ঋণ নিয়েছে। মানে কেন? সরকারের সামনে সবাই দেখছে, কেউ কিছু বলে নাই, কোন সাংবাদিক বলে নাই, কেউ কোনো কথা বলেনি। সবাই ক্ষমতার পাগল, নীতি আদর্শ পাগল কেউ না। আমরা বিশ্বাস করি মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না। চরিত্রহীন ডাকাত বদমাশ এবং নীতিভ্রষ্ট মানুষের মাধ্যমে এ দেশ চালালে কোনোদিন দেশ শান্তি হবে না। আদর্শ এবং নীতি অনুযায়ী চলার চেষ্টা করুন। আমি বিশ্বাস করি নীতি ও আদর্শ অনুযায়ী যদি চলি, গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ কান্ট্রি বাংলাদেশ। আমি এর চেয়ে ভালো কোনো কান্ট্রি দেখে বিদেশে বহু জায়গায় ঘোরাফেরা করেছি, যেখানে একটা গাছ লাগাবার জন্য হাজার হাজার টাকা বরাদ্দ হয়, আর বাংলাদেশের পাখি পায়খানা করলে সেখানে গাছ জন্ম নেয়। যদি জোয়ারের মধ্যে কোনো গাছ চরের মধ্যে ঠেকিয়ে দেয়, সেখানে বাগানের সৃষ্টি হয়। আমাদের দেশের মধ্যে এত শিক্ষিত সমাজ গোটা দুনিয়ার মধ্যে নেই। আজকে দেখবেন একটা ছেলে যদি কোনো প্ল্যান বানায়, তাকে আমরা জেলের মধ্যে ঢুকায় রাখি, তার ব্রেনের গুরুত্ব দেই না। অথচ যদি বিদেশ হতো, আমাদের হাজারো ছেলেরা আমরা দেখছি এইটা বানায় সেইটা বানায়, যখনই বানাতে যায় তখন তাকে কি করি? এই জঙ্গি, জেলে ঢুকায় রাখি, তার ব্রেনের গুরুত্ব দেই না। বাংলাদেশের মধ্যে এত ব্রেনি লোক গোটা দুনিয়ার মধ্যে নেই। ক্যামব্রিজ, অক্সফোর্ডে আপনি দেখবেন, এমনকি হার্ভার্ডের মধ্যে ভালো রেজাল্ট করে বাংলাদেশের ছাত্ররা, সবচেয়ে ভালো রেজাল্ট করে।
এই ব্রেনকে মূল্যায়ন করি না, এদেরকে গুরুত্ব দেই না, এদের নিয়ে ভাবি না। সবাই ক্ষমতা কেন্দ্রিক চিন্তা করি, দেশ কেন্দ্রিক কেউ চিন্তা করি না। আসুন আমরা সম্মিলিত ভাবে নীতি আদর্শ ভ্রষ্ট যারা বিগত দিনে চুরি করেছে, ডাকাতি করেছে, দেশকে লুটপাট করেছে, ওদেরকে প্রতিহত করি। দেশকে আদর্শ ভিত্তিক মানুষ দিয়ে সাজাবার চেষ্টা করি, ইসলাম অনুযায়ী সাজাবার চেষ্টা করি। আসুন আজকে দেখেন মিথ্যা মামলা শুরু হয়ে গেছে, মিথ্যা মামলা শুরু হয়ে গেছে। যদি আওয়ামী লীগকে অপবাদ দিয়ে মিথ্যা মামলা দিছে, তাহলে আজকেও যদি মিথ্যা মামলা দাও, আওয়ামী লীগের দোষটা কোথায় আমাকে বলুন? আওয়ামী লীগ কি করেছে? চাঁদাবাজি করছে। আজকেও যদি চাঁদাবাজি করি, আওয়ামী লীগের দোষটা কোথায়? আওয়ামী লীগ জুলুম করছে, অত্যাচার করছে, আজকেও যদি জুলুম অত্যাচার করি, তা আওয়ামী লীগের দোষটা কোথায়? আমি চাই না কোন আওয়ামী লীগ করার কারণে কাউকে জ্বালিয়ে দেওয়া হোক, কাউকে অফিসকে ভেঙে চুরে তছনছ করা হোক, আওয়ামী লীগ করার কারণে তার মিল ইন্ডাস্ট্রিজকে জ্বালিয়ে দেওয়া হোক, এইটা আমি চাই না। একজন সাধারণ মানুষ চলার জন্য যেই ভাতার প্রয়োজন ছিল, ঠিক ওই পরিমাণে ভাতা নির্ধারণ করা হয়েছে, এর চেয়ে বেশি না। শুধু কি তাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পূর্ব মুহূর্তে যেই পরিমাণে ভাতা রাষ্ট্রের থেকে নিয়েছিলেন, সমস্ত ভাতা আবার ফেরত দিয়েছিলেন। আর আজকে রাষ্ট্রের সম্পদকে কি মনে করি? আজকে বাতি জ্বালাই, গিয়া দেখেন বড় বড় অফিসারদের রুমের মধ্যে 24 ঘন্টা এসি চলতে থাকে। তোমার বাবার টাকা, তোমার বাবার টাকা, তুমি কার টাকা দিয়ে এসি চালাও 24 ঘন্টা? তুমি পাজরো গাড়িতে চলো, মার্সিডিজ গাড়িতে চলো, কার টাকা দিয়ে চলো? এই খয়রাতি ভিক্ষুক। আজকে হাজারো ভিক্ষুক মানুষ, বিধবা, মিসকিন, এতিম, তাদের টাকা দিয়ে তুমি গাড়ি বাড়ি, এসি, অমুক তমুক, তোমার নিজের টাকা দিয়ে হেলিকপ্টার কিনো, তুমি প্ল্যান করো তোমার টাকা দিয়ে, এটা তোমার ব্যক্তিগত টাকা। কিন্তু রাষ্ট্রের একটা টাকা অপচয় হোক, এটা আমরা চাই না। একটা টাকা চাই না, পয়সা অবশ্যক হোক, এটা আমরা চাই না। রাষ্ট্রের প্রত্যেক কর্মচারীকে দেশের অবস্থার আলোকে বাজেট করতে হবে, দেশের আলোকে। এই জন্য আসুন, যদি আমরা পিআর সিস্টেমে নির্বাচন করি, তাহলে দেখা যায় কমপক্ষে ভালো মানুষগুলি সেখানে আসার সম্ভাবনা আছে। আজকে আপনি নির্বাচন করতে যাবেন, যার টাকা নাই তাকে কেউ ভোট দেবে না। সব সংস্কৃতি পরিবর্তন হয়ে গেছে। আসবে কিভাবে ভদ্র মানুষগুলি? ক্ষমতা আসবে কিভাবে ভদ্র মানুষগুলি? আমার তো টাকা নেই, আমি তো হাজার হাজার টাকা চুরি করি নাই, আমি কিভাবে একটা ভোট 5,000 টাকা দিয়ে কিনবো? আমাকে বলুন তো, আমার তো সম্ভব কিভাবে? আজকে যারা লুটপাট করেছে, এদেরকে ভোট থেকে চিরজীবনের জন্য বয়কট করতে হবে। এরা ভোটে আসতে পারবে না। যাদের দ্বারা চুরি প্রমাণিত হয়েছে, অবৈধ সম্পদ প্রমাণিত হয়েছে, এই দল এবং এই ব্যক্তি কোন অবস্থাতেই নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না। ভালো লোকগুলি, আদর্শবান লোকগুলি, নীতিবান লোকগুলি ক্ষমতা আসবে কিভাবে? পেশি শক্তির মাধ্যমে। ইসলাম দেশ মানবতার কল্যাণ হবে, সমস্ত নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হবে, যেখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, রিচি, চামার, কামার, মুসি, তাঁতি, মেতর সহ প্রত্যেকটা নাগরিক অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারবো। সেই অধিকার এবং সেই আদর্শ হলো একমাত্র ইসলামের মধ্যে। কাজে এত ঝামেলার দরকার নাই। সেকুলারিজম, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম, ডেমোক্রেসি, এই সব বাদ দেন। 92% মুসলমানের মেজরিটি মাস্ট বি গ্রান্টেড হিসাবেও ইসলামী হুকুমত যদি কায়েম করেন, তাহলে ইনশাআল্লাহ আশা করি প্রত্যেকটা মানুষের অধিকার বাস্তবায়ন হবে। আসুন আমরা সবাই মিলে মিশে নীতি আদর্শ ভিত্তিক আদর্শ আমরা কায়েম করি। প্রধান নির্বাচন কমিশন পদত্যাগ করেছে। দেখেন 71-এর পর আজ পর্যন্ত নির্বাচন কমিশনটাকে আমরা ঢেলে সাজাতে পারিনি। এর জন্য আমি বিশ্বাস করি, যারা রাত্রের ভোট উপহার দিয়েছে, যারা প্রশাসনের নির্বাচন উপহার দিয়েছে এবং স্বাক্ষর দিয়েছে যে এটা ঠিক হয়েছে, ওদেরকে বিচার করা উচিত, ওদেরকে বিচারের আওতায় আনা উচিত এবং চরমভাবে যদি শাস্তি দেওয়া হয়। আমি তো তখন বলেছিলাম ওই নুরুল হুদা কমিশনকে, জানি তোমার বিচার করতে পারবো কি পারবো না, কিন্তু তুমি মারা যাওয়ার পরে তোমার কবরের মধ্যে পিছা ঝুলাই রাখবো, যদি বিচার করতে না পারি ঝাড়ু ঝুলাই রাখবো, যেন গোটা দুনিয়া জানে যে অবৈধ নির্বাচনে উপহার দেওয়ার এই কারিগর হলে প্রথম নুরুল হুদা কমিশন। এদেরকে ঝাঁটা মারেন, এদেরকে বিচার করেন, সমস্ত চেহারা উন্মোচন করেন। এই কোর্ট টাইর মধ্যে যে সমস্ত চেহারাগুলি আছে এগুলো উন্মোচন করেন। এগুলো চোর, এগুলো ডাকাত, এগুলো বদমাশ, এগুলো খুনি, এগুলো ধর্ষক, এগুলো মর্থ। পেটের ক্ষুধায় চুরি করলে হাত কাটা যায় না, কিন্তু যারা ক্ষমতায় বসে চুরি করে তাদেরই বিচার হয়।